ইশতেহার ভোট মানেই সমস্ত রাজনৈতিক দল নিজেদের এই ইচ্ছাপত্রকে প্রকাশ করে। বিজেপি সদ্য তার প্রকাশিত এই ইচ্ছাপত্রের নাম দিয়েছে সংকল্প পত্রা। সমস্ত রাজনৈতিক দলই প্রকাশ করছে, কিন্তু সেই 5 বছর আগেকার প্রতিশ্রুতি কি আবার ফিরে ফিরে আসছে না? এটা কি জিয়ে রাখার কৌশল ইশতেহারের মাধ্যমে? আসলে এই নিয়ে আজকে হাড্ডাহাড্ডি হয়ে যাক। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য, আমার সঙ্গে রয়েছেন তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। দুজনে কি বলেন আমি শুনবো, আপনারাও শুনবেন, কিন্তু আমি শ্রমিকদের কাছে শুরুতে আসবো। সংকল্প পত্রে আমরা দেখলাম খুব বড় একটা জায়গা নিয়ে রয়েছে রাম মন্দির। সেটা অস্বাভাবিক নয়, কিন্তু 5 বছর আগের সংকল্প পত্রেও রাম মন্দির, 5 বছর পরেও রাম মন্দির। তৈরি করে দেব প্রতিশ্রুতি। এটা কি প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি বছরের পর বছর জিয়ে রাখার কৌশলের নাম ইশতেহার? স্বাভাবিকভাবে যারা সমালোচক আছেন তারা এই কথাই বলবেন, কিন্তু রাম মন্দির আমরা বিশ্বাস করি ওখানেই হবে। সেখানে কিছু আইনগত জটিলতা আছে। কংগ্রেস যারা বলে যে এই সমস্যার তারাও সমাধান চায়, দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল, সংখ্যার দিকে কতটা হতে পারবে আগামী দিনে জানি না, কিন্তু এই মুহূর্তে তারা নিজেদের অন্তত বিরোধী দল হিসেবে দাবি করে। তারা বিভিন্ন সময় কথা বলেছে, পলিটিক্যাল প্ল্যাটফর্মে, পলিটিক্যাল এরিনায় তাদের স্ট্যান্ড একরকম, বক্তৃতায় একরকম, আর তাদেরই দলের আইনজীবীরা একইভাবে সমান্তরালভাবে তারা প্রসেসটা ডিলেট করছে। কিন্তু এটা আমরা বিশ্বাস করি যে রাম মন্দির উইল বি কনস্ট্রাক্টেড এট দি স্যাংটাম স্যাংটোরিয়াম ইন অযোধ্যা। এর মধ্যে কোথাও কোনো এর বিস্ময়ের ব্যাপার নেই, এর মধ্যে কোথাও কোনো সন্দেহ প্রকাশের জায়গা নেই। এর কারণ হচ্ছে এটা কোনো ধর্মীয় বিভাজনের রাজনীতি নয়। আমাদের দেশের হাজার হাজার বছর ধরে মানুষ মনে করেন, এবং এখনো এই প্রজন্মে যে একটি বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয় যে রাম কোথায় জন্মেছিল, সবাই বলবে রাম অযোধ্যায় জন্মেছিল, এবং এটা রাম ভারতবর্ষের মর্যাদা পুরুষোত্তম। কিন্তু আমাদের মধ্যে কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, সব দলেই আছেন, তারা প্রয়োজনে অপ্রয়োজনে এগুলোকে ইস্যু করেন, নন ইস্যুটাকে ইস্যু করেন। চন্দ্রিমাদি, এটা কোনো ইস্যুই নয়, না, ধর্মীয় ইস্যু তো নয়। ইস্যু নয় যদি, তাহলে আজকে এটা রাজনৈতিক ইস্তাহারে এটা স্থান পেল কেন? অর্থাৎ রাম মন্দিরটাকে বাঁচিয়ে রাখতে হবে, ইস্যুটাকে বাঁচিয়ে রাখতে হবে, ধর্মীয় ভাবাবেগ এইটাকে বাঁচিয়ে রাখতে হবে, এবং তাতেই সেটার উপর ভর করেই ভারতীয় জনতা পার্টি তার এই বৈতরণীটা পার হতে চায়। কারণ এটা কিন্তু মানুষ দেখেছে যে একটা প্রতিশ্রুতি দিয়েছিল, 5 বছর আগে দিয়েছিল, প্রতিশ্রুতিটা পালন হয়নি। এবং যদি ইচ্ছা থাকতো তাহলে এই যে শ্রমিকবাবু বললেন যে কোর্টে ডিলেট হচ্ছে, তো এটা যদি ইচ্ছা থাকতো তাহলে কোর্টের প্রসেসকে আরো কি করে তাড়াতাড়ি করা যায়, ত্বরান্বিত করা যায়, সেটা নিশ্চয়ই তাদের আইনজীবীদের সেরকম ইনস্ট্রাকশন দেওয়া হতো। কিন্তু সেটা দেখা যাচ্ছে যে বাস্তবে সেটা হয়নি, কারণ এটাকে বাঁচিয়ে রাখতে হবে। আমি যা শুনলাম আজকে যে 3টি জায়গার ওপর নির্ভর করে আজকে নাকি ইস্তাহারটা হয়েছে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বললেন, অর্থাৎ যার মুখটা আপনাদের কাছে এখন রাম মন্দির, অন্তর্দয় সবকিছুই আর কি। তো সেই স্বাভাবিক, সেটাই বলছি। তো যে জিনিসগুলোর উপর ভর করে হলো, অর্থাৎ একটা রাম মন্দির, একটা হলো ন্যাশনালিস্ট ফিলিং। তো এই যে রাম মন্দিরটা, সেখানে কোন ফ্যাক্টরটা কাজে লাগবে রাম মন্দিরের ভারতবর্ষের 125 কোটি মানুষের ভালো করতে, সেটা জানি না। আসলে ধর্মীয় ভাবাবেগটাকে আরো বেশি জাগিয়ে রাখা, এটা যে ধর্মীয় এবং রাজনৈতিক ইস্যু, রাম মন্দির থেকে আপনি যতই দুটোকে আলাদা করতে চান, এই তকমাটা এর সঙ্গে যাচ্ছে, তো সমস্ত বিরোধী দল এবং মানুষের কাছে তো সেভাবেই পৌঁছাচ্ছে। ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা হয়েছিল 1992 সালের 6ই ডিসেম্বর অযোধ্যায় একটা বিতর্কিত ধাঁচা ভেঙে পড়েছিল। তার জন্য তৎকালীন বিজেপি সরকারকে বরখাস্ত করা হয়েছিল, রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল, এগুলো সকলের মানুষের জানা। তারপরে আপনার শব্দচয়ন ভেঙে দেওয়া হয়েছিল, কিছু মানুষ ভেঙে দিয়েছিলেন, ঠিক আছে। এরপরে তাহলে যারা ভাঙার বিরোধিতা করেছিলেন, দেশ জুড়ে আন্দোলন করেছিলেন, যারা বলেছিলেন, বামপন্থীরা এখানে স্লোগান দিয়েছিলেন, মন্দির মসজিদ লড়াই নয়, চাই রুটি রুজির লড়াই, স্লোগান দিয়েছিলেন, বা সমস্ত রাজনৈতিক দল যার বিরোধিতা করেছিলেন, তারা একবারও কেন বলছেন না যে আমরা ওখান থেকে সমস্ত কিছু সরিয়ে দিয়ে ওখানে আমরা আবার বাবরি মসজিদ বলে, তথাকথিত বাবরি মসজিদ বিতর্ক, সেটাই আমরা তৈরি করে দেবো, বা আমরা কোনো হসপিটাল করে দেবো, সে কথা তারা একবারও বলছেন না। তারা ওইটাকে জিয়ে রাখতে চান তাদের বক্তৃতার কারণে। বিজেপি তো চায় রাম মন্দির বানাতে, বানাতে হয়নি, ওটাই তো প্রশ্ন, ওটা তো ভাঙা, ওটা কোনোদিনই বানানো হবে না, কারণ বানানো হয়ে গেলে আজকের দিনে সাধারণ ভোটাররা কেউ বোকা নন, তারা বোঝেন যে এটা বানানো হয়ে যাওয়া মাত্র ইস্যুটা শেষ হয়ে যাওয়া। সাধারণ মানুষরা বোকা নন, তো
এইভাবে হাতিয়ার যে হাতে রাখা যায় না সেটা তারা জানেন, হাতিয়ার লুকিয়ে রাখতে হয়, এটা তো একদম খোলা এসে গেছে। হাতিয়ার তো আপনারা দেখাচ্ছেন, আমার কাছে এই অস্ত্র না, না, রয়েছে, হাতিয়ার তো আমি এটা খোলা। কাজে লাগাবো, আমাকে ভোট না, দিও। না, 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 তাহলে মানুষ সেটা বুঝতে ইশতেহার পারছে বলছেন না। তাহলে আমরা তো সংকল্প 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 নিয়েছেন, করেন না আপনি পুজো করার জন্য সংকল্প করেন না? হ্যাঁ করি তো। এইবার 5 এই বছরের জন্য সংকল্প, দেখা 5 গেল বছরের তো, মধ্যে এই করে 5 বছরের আগেও 5 সংকল্প বছরে ছিল, রাম মন্দির এখনো হবেই। গত 5 বছর যথেষ্ট ছিল না করার না। জন্য। পৃথিবীতে কোনো শক্তি নেই যে এই 5 বছরের মধ্যে রাম মন্দির তৈরি করা বন্ধ করে দেয়। রাম মন্দির ওখানে ছিল, ওখানে আছে, 5 বছরে তৈরি ওখানেই করা থাকবে। বন্ধ করে দেয় এটা প্রশ্ন না, 5 বছরে তৈরি করতে পারবেন কিনা সেই সংকল্প। কিন্তু চন্দ্রিমাদি, ধরুন এই রাজনীতিটার কথা আসছে, আপনারা বলছেন রাজনৈতিক ইস্যু। চন্দ্রিমাদিরা যে জিনিসটা নিয়ে এসেছেন না, সেখানে সারা ভারতবর্ষে কেউ পারবে না। চন্দ্রিমাদিরা একটা অসাধারণ একটা ধর্মনিরপেক্ষতার বাতাবরণ মানুষের সামনে উপহার দিয়েছেন, দিয়েছি তো। ফাটাফাটি, এ একদম কেউ রাখতে পারবে না কাছে, মানে একদম চরণামৃতর সঙ্গে আবে জমজমের একটা মিশ্রণ। হ্যাঁ, এটাই সকালে হবে। জয়মেঘালি আর সন্ধ্যাবেলা আলির এটাই রানী। হবে, এটাই হ্যাঁ, হবে। সকালবেলা এটাই কালীঘাট আর এটাই তারপরে ভারতবর্ষের সংস্কৃতি, এটাই ভারতবর্ষের সভ্যতা, এটাই বহুত্ববাদ। এর বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনি আজকে একটা লড়াইয়ে নেমেছেন, আপনি একটা লড়াইয়ে নেমেছেন এবং সংসদে যাবার জন্য লড়াই করছেন। আপনি সমর্থন করছেন তো? আপনাকে তো সমর্থন তার জন্য করছি আপনার কিনা সেটা আশীর্বাদ পরের চাই। কথা। আমি এই কিন্তু মুহূর্তে আপনার ঘটনা আশীর্বাদ হচ্ছে চাইছি তার জন্য। যে আপনি যাচ্ছেন যেটা, যে সংবিধানকে ভর করে যাচ্ছেন, সেই সংবিধানের তো মুখবন্ধেই লেখা আছে যে এই ধরনেরই কাজটা হবে। সেকুলার শব্দটা তো ব্যবহার করা আছে, উই গিভ টু আওয়ারসেলস। সংবিধানটা আমরা আমাদের দিয়েছি, কেউ দিয়ে দেয়নি। সেখানে আপনিও ছিলেন, অর্থাৎ তখন হয়তো ছিলেন না, কিন্তু সংবিধান যে যখন ছিল তার হয়েছে মধ্যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন। শুনুন, সেকুলার সেকুলার শব্দটা ইম্পোজ করা হয়েছে। সেকুলার শব্দটা ভারতবর্ষে সেকুলার মানে যেভাবে ভারতবর্ষে ব্যবহার করা হচ্ছে, সেকুলার আবার আপনাকে একটু জানতে হবে। সেকুলার আপনি যেটা বলেছেন ঠিক বলছেন, ওটা ভুল এসেছে, বলছি, কে বলছে আপনাকে? ওটা বলছেন, ওটা 42তম সংশোধনীতে এসেছে। হ্যাঁ। ওটা তো ইমপ্লয়েড ছিল, হ্যাঁ, এটা implied তো। এক্সপ্লিসিট বলা হয়েছে। এই একটা শব্দ দিয়ে কি ভারতের এটা বহুত্ববাদকে define করবে? সুতরাং এটা ভারতবর্ষের হিন্দে মুন্ডে মতো এটাই নিয়ম না। রয়েছে। আপনি যে একম বললেন, সদ্বিপ্রা বহুধা বদন্তি, পৃথিবীর অন্য কোনো আজকে সভ্যতায় বলা সারা হয়নি। পৃথিবীকে রাজনৈতিকভাবে বিশ্ব অমৃতস্য পুত্রা, কেউ বলেনি পৃথিবীতে। অকাল বোধন যে আরে কোথায় দেখানো সারা অকাল বিশ্বকে, বোধন? তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র দামোদর মোদী নয়। বহুত্ববাদের রাজনীতি, বহুত্ববাদের দেশে বহুমতকে প্রাধান্য দিয়েই তো রাজনীতি ওটা হবে। ভেতরেই আছে তো। সুতরাং সকালে শুনুন, কালীঘাট আর এটা বিকেলে তো- ফেসবুকে এটা আপনি অন্যায় বলছেন, কোথায়? তার কোন বিরোধটা জায়গায় কোথায় অন্যায়? দেখছেন? কোন দক্ষিণেশ্বরে জায়গায় যাও, অন্যায় এটা বলুন। দক্ষিণেশ্বরে রামকৃষ্ণদেবের সন্ধ্যার পরে দাঁড়িয়ে শুনুন, রামকৃষ্ণদেব কাঁদছেন, হাওয়া করে কাঁদছেন, বলছে যত মত তত পথের দেশ রে। আমি বলেছিলাম কামারহাটি মিউনিসিপ্যালিটিতে ভোট হলো না, তারপরে বড়নগরে হলো না, কোনো প্রশ্ন আমি আসলো না, পালাতে আপনি তো গেছিলাম, চলে গেলেন মানে অন্য চলে জায়গায়। গেলেন। ধরুন প্রশ্নটা ফেস টুপি হচ্ছে, পরে করছে সব কি? জায়গায় ইফতার হচ্ছে, এখানেও পার্টিতে হচ্ছে। না গিয়ে কি সেকুলারিজম দেখানো যায় না? বা যেতেই রামের পারে। আরাধনা না করে, না, না, আলাদা না। করে কোনো না, ধর্মকে না। প্রাধান্য না দিয়ে কি কোনো সেকুলারিজম দেখানো যায় সমস্ত না? ধর্মকে সম্মান জানানোটাতে কোনো অসুবিধা তো নেই, একেবারে নেই, নিশ্চিত কিন্তু নয়। এটা কি তাহলে- জনমানুষে এই বার্তাটা তো কোথাও যায় যে সমস্ত রাজনৈতিক দল টার্গেট ভোটার ঠিক করে নিয়েছে? না না, শ্রমিক বাবু কি মানবেন না যে তারাপীঠটাও ভালো হয়েছে, সমস্ত জায়গায় ভালো করছে, যেই মাত্র কোনো মসজিদকে ভালো করবার প্রশ্ন আসছে কেউ আপত্তি কিংবা করবে কোথাও, মসজিদ। সেখানে গিয়ে তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে, বলা হবে আপনি যে মমতা তিনি শুধু বন্দ্যোপাধ্যায়কে খালি টানলেন কেন? ওই তৃণমূল কংগ্রেসকে বলা মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে। আমাদের কারণ এরকম system। না, এই প্রসঙ্গে আমি বলি, আপনারটা তা যাই হোক, নয়। আমি একটু কোনটা addition আলোচনা করব। করার ব্যাপার আপনার নয়। দাঁড়িয়ে শ্রমিকদা, আমি আপনাকে একটু বলা অ্যাডিশন মানে করি ইশতেহারের মোদিবাবুকে প্রসঙ্গে বলা। বলি। ইশতেহারে এর সঙ্গে যেটাকে খুব প্রায়োরিটাইজ করা হয়েছে সেটা হলো এনআরসি। এই দেশের মুসলমানেরা নিরাপদ বোধ করছেন না কেন? এনআরসির নাম শুনে কে বলছে করছেন না? সেটাই সাধারণ জেনারেল একটা রিয়াকশন না, না, মানুষের এটা মধ্যে। একটা তৈরি করে আপনারা দেওয়া কি হচ্ছে। অস্বীকার করতে চান আমাদের সেটাকে? বক্তব্য তো এটা নতুন কিছু নয়, আমাদের দীর্ঘদিন ধরে আমরা এই কথাটা বলছি। এরকম এই কিছু দেশের নয় যে মুসলিমদের BJP নিয়ে বিজেপির অবস্থানটা কি যদি একটু এদেশের বলেন? মুসলমান যারা এদেশকে নিজের দেশ বলে থেকে গেছেন, যারা দারুল হার্ব বলেননি, যারা এটাকে নাপাক বলেননি দেশ ভাগের সময়, এর তো একটা অতীত ইতিহাস আছে, তাদের সঙ্গে তো কোথাও কোনো বিরোধ নেই। যদি আমরা এনআরসি দিয়ে কি, এটা তো ধর্মশালা নয়। যার যখন তুমি একবার বললে এই দেশটা খারাপ, এটা নাপাক, অপবিত্র, কান মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তানের স্লোগান দিয়ে চলে গেলেন, তখন যে মুসলমানরা আজকে এই দেশটাকে নিজের দেশ বলে থেকে গেছেন,
তাদের পূর্বপুরুষ এত জনসংখ্যা, তাদের সঙ্গে কোথাও কোনো বিরোধ নেই। প্রতিটা বক্তব্য যারা- যৌক্তিক, না, না, কিন্তু এটা কি একটা যারা- নির্দিষ্ট যারা- সম্প্রদায়কে টার্গেট করছে? কেন, এটাই কখনোই প্রশ্ন। আচ্ছা, সেরকম বার্তাটা কেন যাচ্ছে? অসমেই তো আপনারা তো প্রথমে সেই বার্তাই দিচ্ছেন, বলছেন মানুষকে। অসমে তো এটা প্রথম প্রসঙ্গটা উঠলো, তো সেখানে মোদিবাবু যে ভাষণটা দিলেন সেখানে গিয়ে এনআরসি বলার, তার এনআরসি নিয়ে একটা শব্দ NRC তো সবচেয়ে খরচ করলেন না, তার কারণটা কি? এবার যদি এবং সেখানে এবার যদি দাঁড়িয়ে নরেন্দ্র মোদী এবারে তৃণমূলের লেখা স্ক্রিপ্ট এনা- পড়তে চায় তাহলে তো এনা- হবে না। এটা আমরা কি না, করতে পারি বলুন? আসলটা কোথায়? নরেন্দ্র মোদী ওখানে। স্ক্রিপ্ট যদি এখন তৃণমূল আপনি কংগ্রেস লিখতে NRC চায় বলছেন তো, তাহলে যাকে তো বলছেন শ্রমিক বাবু যাদেরকে ইঙ্গিত করছেন তাদের ভোটটা এখন নেবেন, নিয়ে তারপরে তাড়িয়ে দেবেন। এটা হয় নাকি? দেব না এখানে এনআরসি করতে। এটা কোথা থেকে এসেছে? 51 সালের কোন জায়গা থেকে এসেছে? তখন একটা জেনারেল ইলেকশন হয়নি, তখন প্রথম জেনারেল ইলেকশনের আগে, সেই সময় তখন ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স সেটা করবার কথা হচ্ছে, প্রসঙ্গ এসেছিল। এবার সেইটাকে NRC নিয়ে কে এখন হঠাৎ আর 5 বছর citizenship শেষ হবার বিলটাকে আগে আলাদা করে দেখলে হঠাৎ চলবে না, না। সিটিজেনশিপ বিল আলাদা তাহলে করে বলেই দেখছি জানুন। না তো। আমাদের আমি তো বলবো, বক্তব্য তো আপনার তো clear। শুনলাম তো, শুনেই না, বলছি। আমারটা শুনেননি আমি আপনি। বলেছি, শুনে বিষয়টা তারপরে হচ্ছে এই সমস্ত আতঙ্ক থেকে ওখানে বাঙালিরা আতঙ্কগ্রস্ত হয়ে গেছেন, তারা তাড়িয়ে আক্রান্ত দেবেন হয়েছেন, বলছেন। তাড়িয়ে দেবে বলে তাড়িয়ে আতঙ্ক দেবেন করে। বলছেন। এইটা বোঝানোর জন্য আমাদের এখান থেকে চন্দ্রিমাদিরা গিয়েছিলেন ওখানে। গেছিলাম তো। প্রথমে একবার তো আর ওখানে আপনারা যে ব্যবহার করেছেন তারপরে- সেটাও দেখেছে সবার, সেটা তো সারা একটা ভারত কিতকিত খেলা আমরা দেখেছে। দেখেছি। সারা ভারত তারপরে দেখেছে। যখন এতে গেলাম, এরপরে ওখানে পঞ্চায়েত নির্বাচনে গেলেন। পঞ্চায়েত নির্বাচনে গিয়ে মানুষকে বোঝালেন যে বিজেপি একটা সাংঘাতিক দল, নরেন্দ্র মোদী নরখাদক, এদের যদি ক্ষমতায় আনা যায় আরেকবার সমর্থন না, এটা কি শুধুই কিন্তু রাজনৈতিক তারপরে দলের কি হলো না? ইন্টারপ্রিটেশন, শ্রমিক দা? তাতে তুমি আমি কিসের জন্য ডেকেছো? আমি কি চিত্রতারকা? না, আপনারা বলছেন, আপনারা যা বলছেন তার ইন্টারপ্রিটেশন অন্যরা করে আপনি তো দিচ্ছে। আইনসভায় যাবার জন্য বলছেন, তাহলে আবার আইনজীবীদের কথা তার বলছেন। ইন্টারপ্রিটেশন অন্য রাজনৈতিক দল করে দিচ্ছে, এটাই তো বলছেন আসল আপনারা। প্রশ্নটা চন্দ্রিমাদির পঞ্চায়েত মানুষকে তো ইলেকশনে কি আপনারা হলো? বোঝাচ্ছেন এনআরসি পঞ্চায়েত প্রয়োজনীয়তা, ইলেকশনে কি তাহলে পঞ্চায়েত ভুল ভোট বুঝবে দিলেন, কেন কেন মানুষ? সমর্থন করলো না? কেন বিজেপির পাশে থেকে গেল বাঙালি মানুষগুলো? ধরুন এই যে শুনুন, বাঙালিদের কাছে এই যে ভোট নির্বাচনটা- বৈতরণী না, ওহো। আপনিও পার হচ্ছেন। লোকজন না থাকলে ভোট বৈতরণী পার হওয়া কারুর পক্ষে তো সম্ভব না। আমরা তো নিশ্চয়ই। বলছি না যে আমরা বিরাট ওখানে সংগঠন, আমাদের অসমে একেবারে বিরাট শক্তিশালী, এরকম কথা বলা কিন্তু হয়নি। সমর্থন তো পেলেন না কেন? পেয়েছি তো, কিছু মানুষ তো ভোট দিয়েছেন। কিছু মানে কি? যেটুকুন বাঙালি মানে তো অংশ। তৃণমূল দাবি করছেন আরে বাবা, আপনারা। আপনি বলতে পারেন জিতিনি, কিন্তু কিছু মানুষ তো ভোট দিয়েছেন। সে তো আমরাও তাহলে পশ্চিমবঙ্গে এটা একটু তো মানুষের কোনো ভোট কথা পাচ্ছি। হলো? জো জিতা वो ভোটটা তো सिकंदर। আমরা তাই দিদি বলবো। বলেছেন, যা জো ভোটটা জিতা তো वो আমরা সেটাই सिकंदर। বলবো। না, ও বলে আপনাদের কোনো চোখ- লাভ নেই। আপনাদের ইচ্ছাপত্র দর্শক, প্রকাশ করে যে আপনার সরকার দর্শক, চাইছে, আমরা আপনি উত্তর খুঁজবো। আইনের আপনি আইনজীবী। প্রবর্তক। এই হাঁটাহাঁটি এখানে অথচ থামাচ্ছি, এরপর আইনজীবীদের ন্যায় বলতে ভার্সেস হয় না। বিজেপির কৃষক দরদ, এ নিয়ে আলোচনায় আসবে, সঙ্গে থাকুন। ন্যায় কংগ্রেস এখন যেটাকে সব থেকে বেশি প্রচারে আনার চেষ্টা করছে, প্রত্যেক বছরে 72,000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে পড়বে। এর থেকে বড় কৃষক দরদি আর সরকার হতে পারে কি? বিজেপি কাউন্টার করবে কিভাবে? ইশতেহার প্রকাশ করে তারাও জানালো বছরে 6,000 দেবে, আগে যা ঘোষণা ছিল এবার তার ঊর্ধ্বসীমা উঠে গেল। এছাড়াও কিছু অ্যাডিশন হয়েছে সেখানে। কৃষক নিয়েও রাজনীতি, এভাবে কি আমরা দেখতে পারি? আসুন কি বলছেন আমাদের অতিথিরা, আর শুনি। এবার শুরু করুন। কৃষক রাজনীতি আপনারা প্রতিশ্রুতি দিচ্ছেন ইশতেহারে, এবং সেটা কাউন্টার করতে ন্যায় করে কি? দেখিয়েছি। কোনটা? দীর্ঘ 5 বছরের মধ্যে আমরা কৃষকদের জন্য কি করেছি সেটা পাবলিক ডোমেনে আছে। সাড়ে আজকে বারো হাজার দেখেছেন। কৃষক আত্মহত্যা করেছে। তার আগে কত বড় সংকল্পপত্রে আরো সাড়ে কেন বারো প্রতিশ্রুতি হাজার দিতে পশ্চিমবঙ্গে হচ্ছে? কৃষক কতজন আত্মহত্যা আলু চাষি করেছে। আত্মহত্যা করেছে? এখানে কেউ মারা আত্মহত্যা গেলে ওকে করেনি। বলে আত্মহত্যা কোথা করে দিয়ে না। নিয়ে আসুন না, এখানে- একটা বলুন। সাড়ে বলবেন বারো কি করে? হাজার পুলিশ গাড়ি নেবে না। সাড়ে বারো হাজার কৃষক কোন রাজ্যে কিভাবে আত্মহত্যা করেছে, কার তার জন্য, লং মার্চ সরকারের তো জন্য। দেখেছে লোকের। এখন আবার লং মার্চ দেখছে মধ্যপ্রদেশ আর সুতরাং রাজস্থানে। দেখুন, মধ্যপ্রদেশের মনসুর, সেটা তো কেউ ভোলেনি। কেন ভুলবে? সেটা কোন আমলে? বিজেপি সরকারের আমলে। রাজ্যেও বিজেপি সরকার তখন, কেন্দ্রীয় হ্যাঁ। বিজেপি সরকার আমলে এটা একটা জটিল বিষয়টাকে রাজনৈতিক ইস্যু করে ফেলা ঠিক হবে না কৃষকদের। যদি আমি এর মধ্যে তর্কে যাচ্ছি না যে কংগ্রেস সময় কতজন কৃষক মারা গেছে, এখন কতজন কৃষক মারা গেছে, এটা আলোচনার বিষয় না। কংগ্রেসের ন্যায়কে আপনারা কাউন্টার করতে আবার ঢালাও প্রতিশ্রুতি দিচ্ছেন ইশতেহারে, এটা মানছেন? কাউন্টার তো করতেই হবে। আমরা হরিনাম সংকীর্তনের দল না। দেশপ্রেম, পলিটিক্যাল পার্টি না ব্যান্ড ন্যাশনালিজম, পার্টি। উত্তর তো তারপরে আবার- কৃষকের কাছে যেতে আবার হচ্ছে। এখন লাঙ্গলের ফলা থেকে ন্যাশনালিজম, সেখান থেকে নাম মোদির, এত জায়গায় ঘুরলে হবে না। না না, একটা জায়গায় ইশতেহারই তো stick করো। ঘুরছেন, ইশতেহারে এতগুলো মানুষ ঘুরছে না, বলেছে। ইশতেহার তুমি ঘুরছে। এখন এই মাত্র তুমি আলোচনায় বলেছো, শুরু করেছো কৃষক নিয়ে হবে, ন্যায় ভার্সেস Absolutely, বিজেপি। absolutely. আমরা আমাদের অবস্থান মানুষের কাছে স্পষ্ট করেছি। আমরা দেখি যে কিভাবে ইউরিয়া নিয়ে রাজনীতি চলছিল, ইউরিয়ার
কালোবাজারি চলছে। নিমকোটিন ইউরিয়া এই সরকার দিয়েছে, জমির হেলথ কার্ড এই সরকার তৈরি করে দিয়েছে, কৃষকদের জন্য বহু পরিকল্পনা নেওয়া হয়েছে, সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। নির্বাচন সামনে, আমাদেরটাও দেখেছেন, আমরা এখানে আছি, ওনারাও ওইদিকে আছেন, আমরা আমাদের চেয়ার নিয়ে আছি, ওরা ওনাদের চাটাই নিয়ে আছেন, সবাই মিলেমিশে আছেন, এক জায়গায় দাঁড়িয়ে সবাই মিলে বিরোধিতা করছেন। এই বিরোধিতাটা দেখবেন। ওনাদের চেয়ারের দম্ভটা বিরাট, আর আমাদের চাটাই, আমরা চাটাইয়েই থাকতে চাই, মানুষের সাথে থাকতে চাই। তাই কৃষকের যা করতে হবে সেটা আমাদের সরকার যা করেছে, হ্যাঁ ওটা কৃষকের চাটাই নয়, ওটা রাজা মহারাজের চাটাই, 9 না 10 জন একসঙ্গে। কৃষকের প্রতি দরদি না, এটা আমি বলছি, আমার কিন্তু তা নয়। আমার এক্ষুনি ভোট নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী এই রাজ্যের কৃষকের জন্য করেছেন তা নয়। আমরা যখন এসেছি সরকারে তখন তাদের বার্ষিক আয় ছিল 89,000, আমরা ট্রিপল করেছি এটাকে, প্রায় 2 লক্ষই গেছে তাদের আয়টা। এবং এটা কিন্তু আজকের জায়গা দেখে, আজকের ভোট দেখে নয়, 19 সালের ভোট কিংবা অন্য ভোট দেখে নয়, আমরা তাদের খাজনা মুকুব করেছি ভোট দেখে নয়। আমরা সেখানে যে তাদের যে জমি দিতে গেলে যে আপনার তোমার লাগে মিউটেশন ফিস, সেগুলো মুকুব করা থেকে শুরু করে জমি, কম জমি তার কাছে থাকলে 2 কিস্তিতে 5,000 টাকা করে পাবে, এটা কিন্তু ভোট দেখে নয়, অনেক আগেই হয়েছে ভোটে। কৃষকদের এত উন্নতি করে ফেলেছেন, আয় 3 গুণ হয়ে গেছে, মিউটেশন তুলে দিয়েছেন, আলু চাষিদের সমস্ত সমস্যার সমাধান করে দিয়েছেন, করেছেন, অস্বীকার করছি না, কিন্তু বিশ্বাস নেই, নিজেদের উপরই আস্থা নেই। পঞ্চায়েতে 34% ভোট করতে দিল না, ওখানে কোন ইন্ডাস্ট্রিয়ালিস্ট থাকে? আপনার ওখানে কেন বলেন তো, এই যে ত্রিপুরায় ভোট হলো, সেখানে কেন পঞ্চায়েতে 97% আসনে কাউকে দিল? ওদের বেলায় লোক আছে, আপনি তো সুপ্রিম কোর্ট অব্দি গিয়েছিলেন। না না না, আপনি তো সুপ্রিম কোর্ট অব্দি গেলেন, কি বললেন গিয়ে? কি হলো সুপ্রিম কোর্টে গেছিলেন তো? ওসব বলে তো গেলেন, তাতে কি হয়ে গেল? এমন আইন বানিয়ে রেখে দিয়ে গেছে, ভেবেছিল 100 বছর ক্ষমতায় থাকবে, তখন আমরা কান্নাকাটি করতাম, উনিও তখন আমাদের সঙ্গে ছিলেন, একই সঙ্গে রুদালিতে আমরা অভিনয় করতাম, সিপিআইএম এর জমানায়। আসতে হবে না, অন্য কাউকে আসতে হবে না, আপনি তো ওই সব তুলে দেবেন। কৃষকদের যে সংকল্প ভোটের আগে হবে, আবার পরের ভোটের আগে ক্ষমতায় আসার জন্য আবার সংকল্প হবে নতুন করে কৃষকদের জন্য। দুজনই মানছেন সে কথা। দ্বিগুণ হয়নি তো 2022 কাজ হলে এত সংকল্প করেছি 3 গুণ। গ্রামীণ প্রত্যেকটা নির্বাচনী, লোকসভা নির্বাচনী কেন্দ্রে যেখানে তৃণমূল কংগ্রেসের 2.5 লাখ মার্জিন ছিল, এবার 7 লাখ মার্জিনে জিতবে। হতেই পারে। কোন জায়গায় তৃণমূল, আমি কি বলেছি, তৃণমূল ঘোষণায় তৃণমূলের ধারে কাছে কেউ নেই, প্রায় যে তৃণমূলের ধারে কাছে পয়সা খরচ করছেন আপনার মোদী সাহেব, খালি বাংলা দখল করবে, আকাশ দখল করে যা হচ্ছে। সংকল্প অনেক, আগামী 5 বছর বিজেপি উত্তর এক, এখানে ইউনাইটেড ইন্ডিয়া। আমার আর প্রয়োজন নেই, 23শে মে উত্তর দেবে। এখানে শেষ করছি আজকের হাড্ডাহাড্ডি, অন্য এপিসোডে আবার দেখা হচ্ছে, সঙ্গে থাকুন।